হে আসসালামু আলাইকুম গাইস। তারপর বলো, কেমন আছো তোমরা? আই গেস তোমরা সবাই ভালো আছো। অবহেলিত ভালোবাসা গল্পের পার্ট 2 নিয়ে আশা করছি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বারান্দার গ্রিল ধরে শুভ দাঁড়িয়ে আছে। জ্বরের ঘরে তার মাথাটা দুলছে। সারা রাত শীত আর জ্বরে কাঁপলেও কেউ তাকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। ভোরের আলো ফুটতেই শুভর মা বারান্দায় আসে। শুভকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নাক সিটকিয়ে বলে, এখনো মরে ভূত হয়ে যাসনি? তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা যা বাসি ঘরগুলো ঝাড়ু দে, কাজের মেয়েটা আজকে আসেনি। এবার শুভ বলল, মা আমার খুব জ্বর, শরীরটা একদম চলছে না। সেই কথাটা শুনে শুভর মা উঠে বলল, ঢং করিস না, কাজ এড়ানোর জন্য এখন জ্বরের বাহানা দিচ্ছিস? তোর মতো শক্তপোক্ত জানোয়ারের আবার জ্বর কিসের? শুভ কাঁপতে কাঁপতে ঝাড়ু হাতে নেয়। ডাইনিং রুম ঝাড়ু দেওয়ার সময় তার বাবা নিচে নামে। শুভকে দেখে তিনি গলার স্বর সম্পত্তি ছড়িয়ে বলে, এই যে কুলাঙ্গার, ঝাড়ু দিচ্ছিস নাকি ঘুমাচ্ছিস? হাত চালা দ্রুত, আজ বাড়িতে গেস্ট আসবে, তোকে যেন বাড়ির আশপাশেও না দেখি। আমি কোথায় যাব বাবা? কেন, মরার জায়গা পাচ্ছিস না? ছাদের এক কোণে গিয়ে পড়ে থাকবি। খবরদার নিজের বন্ধুদের সামনে আসবি না। শুভ কোনো মতে কাজ শেষ করে রান্নাঘরের কোণে বসে থাকে। নিধি তখন সেজেগুজে ডাইনিং রুমে বসে সবার সাথে হাসাহাসি করছে। নাস্তার টেবিলে সবার জন্য গরম পরোটা আর ডিম ভাজা রাখা। শুভ এক পলক সেদিকে তাকাতেই নিধির চোখ পড়ে যায়। নিধি বলল, কিরে, কি দেখছিস ওভাবে? জিভে জল আসছে তোর? তোর কপালে কি এসব খাবার জোটে রে? শুভ কাঁপা কাঁপা গলায় বলল, আমি কাল দুপুর থেকে কিছুই খাইনি নিধি। নিধি বলছে, খুব ভালো হয়েছে, যত কম খাবি তত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হবি। এই নে, এই রুটিটা ছিঁড়ে খা। নিধি নিজের খাওয়া প্লেট থেকে একটা এঁঠো রুটির টুকরো শুভর দিকে ছুঁড়ে মারে। রুটিটা মেঝেতে পড়ে যায়। শুভ ততস্থ হয়ে তাকিয়ে থাকে। তার দু চোখ বয়ে পানি ঝরছে। তাকিয়ে আছিস কেন? তুলে খা। এই এঁঠো খাবারটাই তোর যোগ্য, প্রাপ্য। তুই তো আমার জীবনটা এঁঠো করে দিয়েছিস। শুভ সেই মেঝেতে পড়া রুটিটাই তুলে নেয়। তার খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি তোমাকে কতটা ভালোবাসি নিধি। একবার কি বুঝবে না? আর কত অপমান করবে সবার সামনে? কিন্তু সে জানে তার কথা কোনো মূল্য নেই এই বাড়িতে। দুপুরে বাড়িতে নিজের বন্ধুরা আসে। শুভ তখন ছাদে রোদের মধ্যে বসে জ্বরে কাতরাচ্ছে। হঠাৎ নিধি ছাদে আসে। তার হাতে এক গাদা নোংরা কাপড়। এই যে নবাবজাদা, এখানে বসে আরাম করা হচ্ছে, এই কাপড়গুলো এখন ধুয়ে দিবি। নিধি, আমার গা কাঁপছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। নাটক করবি না শুভ। এই কাপড়গুলো যদি 1 ঘন্টার মধ্যে পরিষ্কার না হয় তবে আজ রাতে তোর কপালে জুতোর বাড়ির সাথে লাথি জুটবে। নিধি কাপড়গুলো শুভর পায়ের কাছে ফেলে দিয়ে চলে যায়। শুভ সেগুলো নিয়ে কলপারে যায় শুরু করে। টলতে টলতে কাপড় কাচতে শুরু করে। রোদ আর জ্বরের তাপে তার মাথা ঘুরছে। হঠাৎ সে জ্ঞান হারিয়ে কলপারের মেঝেতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। নিধি তার মুখে এক মগ পানি ছিটিয়ে দিয়েছে। এই ড্রামা বন্ধ কর। কাপড় কাচা শেষ না করে ঘুমিয়ে আছিস? তোকে নিয়ে আর পারি না। নিধি, আমি পড়ে গিয়েছিলাম, আমার খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট দেখে আমার বুকটা শান্তি হয় রে শুভ। তুই যত কষ্ট পাবি আমার তত ভালো লাগবে। মনে রাখবি, তুই আমার জীবনের কালবৈশাখী। শুভ কোনো মতে কাপড়গুলো মেলে দিয়ে নিচে আসে। রাতে খাবার সময় ডাইনিং রুমে বসে সবাই গল্প করছে। শুভ দরজার আড়ালে দাঁড়িয়ে খাবার জন্য অপেক্ষা করে। তার বড় ভাই আকাশ তাকে দেখতে পায়। আরে এই জানোয়ারটা এখনো এখানে মতো পেতে আছে কেন? তোর খাবার ওই নর্দমায় পাশে রাখা আছে। ভাইয়া, নর্দমার পাশে কেন খাবো? কারণ তুই একটা নর্দমার কীট। ভাইয়া, তোমরা এখানে কিছু মনে করো না, কেননা এইখানে আমাদের লেখক মহাশয় আগ্রাসন রয়েছে নোংরাময় লিখতে যে নর্দমায় লিখে ফেলেছি। তো চলো আবারও গল্পতে ফিরে যাক। নিধি, তুই ওকে খাবারটা দিয়ে আয় তো। নিধি একটা মাটির থালায় কিছু ভাতের ফ্যান আর লবণ নিয়ে আসে।
সে শুভকে নিয়ে যায় পিছনের নর্দমার ধারে। এই নে তোর ডিনার, এখানে বসে খাবি, একদম নড়বি না এখান থেকে। নিধি, এখানে খুব মশা, আমি ঘরে বসে খাই। না, তুই এখানেই খাবি, তুই তো কুকুরের জাত, কুকুররা তো বাইরেই খায়। শুভ অন্ধকারের মধ্যে সেই ফ্যানটুকু খেতে থাকে। মশার কামড়ে তার শরীর ফুলে যাচ্ছে। তার মনে পড়ে ছোটবেলার কথা, যখন ওই নিধি তাকে ছাড়া খেতে চাইতো না। সেই নিধি তাকে নর্দমায় বসিয়ে খাওয়াচ্ছে। শুভ খাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকতে গেলে নিধি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই নোংরা শরীরে ঘরে ঢুকবি না, এই নোংরা শরীরে ঘরে ঢুকবি না। যা কলপারে গিয়ে সাবান দিয়ে 10 বার স্নান করে আয়। তোর গায়ের দুর্গন্ধে আমার ঘুম আসছে না। এই শীতের রাতে স্নান করলে আমি মরে যাব নিধি। মরে গেলে তো আমার মুক্তি। যা বলছি। নিধি পা দিয়ে শুভর হাতে জোরে চাপ দেয়। নিধি পা দিয়ে শুভর হাতে জোরে চাপ দেয়। শুভ যন্ত্রণায় কোকিয়ে ওঠে। সে নিধির পায়ের নিচে পড়ে থাকে। নিধি, তুমি আমাকে আর কত অপমান করবে, যতক্ষণ না আমার কলিজা ঠান্ডা হয়? তুই তো জানিস না শুভ, তোর এই সুন্দর মুখটা দেখলে ঘৃণায় পিত্তি জ্বলে যায়। তুই একটা কালসাপ। শুভ রাতে ভিজা শরীরে দরজার বাইরে বারান্দায় পড়ে থাকে। তার পরিবার তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সে ভাবছে আর কতদিন মানুষের কষ্ট সহ্য করতে করতে একদিন তো কষ্ট শেষ হয়ে যায়। তার ভালোবাসার কি এটাই শেষ পরিণতি? শুভর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, আর ভেজা কাপড়টা আরো ভিজে যায়। তার অস্তিত্ব আজ সবার কাছে একরাশ ঘৃণা আর অন্ধকারের আধার। সকালবেলায় শুভর ঘুম ভাঙে নিধির গলার কর্কশ শব্দে। নিধি তার গায়ে পানি ঢেলে দিচ্ছে। শুভ ধরপড় করে উঠে বসেই দেখে নিধি তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। কত বেলা পর্যন্ত ঘুমাবি? বাড়িতে সবাই নাস্তা শেষ করে ফেলেছে। এখন যা, নিচ থেকে জুতোগুলা সব পরিষ্কার কর। আমার বন্ধুদের জুতো আর ভাইয়ার জুতো যেন চকমক করে। নিধি, আমার হাতগুলো জ্বলে যাচ্ছে। সাবান দিয়ে রাত কাপড় কাচায় হাতের চামড়া উঠে গেছে। আহারে, কত শখ, চামড়া উঠে গেছে। তোর তো গায়ের চামড়াও থাকা উচিত না। যা বলছি, দেরি করলে আজকের খাবারও বন্ধ। শুভ টলতে টলতে নিচ তলায় যায়। ডাইনিং রুমে তার বড় ভাই আকাশ আর তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। শুভকে এক কোণে বসে জুতো পালিশ করতে দেখে আকাশ অড্ড হাসি দেয়। দেখ, আমাদের বাড়িতে একটা নতুন ব্র্যান্ডের চাকর এসেছে। এটা আগে আমার ভাই ছিল, এখন এইটা আমার জুতো পরিষ্কার করার লোক। ও আকাশ, তুই তো খুব লাকি। এরকম শিক্ষিত চাকর পাওয়া তো ভাগ্যর ব্যাপার। শিক্ষিত হয়ে কি হবে? চরিত্র তো কুত্তার মতো। নিধির মতো একটা পবিত্র মেয়ের সম্মান নষ্ট করেছে। ও যে এখনো এই বাড়িতে বেঁচে আছে, এটাই তো বেশি। শুভ মাথা নিচু করে জুতো পালিশ করে যায়। তার দু চোখ বয়ে পানি ঝরছে আর টুপ টুপ করে জুতোর ওপর পড়ছে। আকাশ সেটা দেখে লাফ দিয়ে ওঠে। ওই হারামির বাচ্চা, আমার জুতোর ওপর চোখের জল ফেলছিস? তোকে তো মারতে মারতে চামড়া তুলে ফেলা উচিত। আকাশ পা দিয়ে শুভর বুকে একটা লাথি মারে। শুভ উল্টে গিয়ে মেঝেতে পড়ে যায়। তার বুকটা ধক করে ওঠে, শ্বাস নিতে কষ্ট হয়। নিধি ঠিক তখনই সেখানে আসে। কি হয়েছে ভাইয়া? ওকে মারছো কেন? দেখ নিধি, কুলাঙ্গারটা জুতো পালিশ করতে গিয়ে কান্নাকাটি করে জুতো ভিজিয়ে ফেলছে। ওর কান্নার দাম আছে নাকি? শুভ, এই জুতোটা তোর জিভ দিয়ে চেটে পরিষ্কার করবি এখনই। নিধি, তুমি এসব কি বলছো? আমি মানুষ তো, তুই মানুষ আমার কাছে তুই একটা কীট। কর বলছি। শুভ নিঃশব্দ হয়ে যায়। সে নিধির চোখের দিকে তাকায়। সেখানে এক বিন্দুও মায়া নেই। সে বাধ্য হয়ে জুতোর ওপর হাত রাখে। নিধি হাসতে হাসতে বন্ধুদের নিয়ে বাইরে চলে যায়। শুভ সেই অপমান মুখ বুজে সহ্য করে। দুপুর দিকে শুভর মা তাকে রান্নাঘরে ডাকে। শুভ ভাবে হয়তো মা একটু মায়া করবে, কিন্তু মা তার সামনে এক বাটি পচা ডাল আর পোড়া কিছু ভাত এগিয়ে দেয়। এই নে কাজের লোক, এসব ফেলে দিচ্ছিল, ভাবলাম তোকে দিয়ে দিই। খাবার নষ্ট করা তো পাপ। মা, এটা তো গন্ধ ছুটছে, আমি এটা খেলে অসুস্থ হয়ে যাব। তুই তো এমনিতেই সমাজের জন্য একটা অসুখ। এই খাবার খেলে মরবি না। যা, নিয়ে যা এখান থেকে। শুভ সেই বাটিটা নিয়ে পেছনের বারান্দায় বসে। নিধি সেখান দিয়ে যাচ্ছিল। শুভকে দেখে সে থেমে যায়। কিরে, খুব তো আরাম করা হচ্ছে। নিধি, আর কত তোমরা অপমান করবে?
আর কত কষ্ট সহ্য করব? আমি তো ভুল করেছি, সবার কাছে ক্ষমা চাইছিলাম পা ধরে, তোমাকে বিয়েও করেছি, তবুও একটা সুযোগ কি দিতে পারো না তোমরা আমাকে? নিধি রেগে বলে, সুযোগ? তোর মতো মানুষ সুযোগ পেলে তো আবার কাউকে ধর্ষণ করবি। শুভ আর কিছু বলে না। সে ছাদে আসে, তার খুবই ইচ্ছা করে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সব জ্বালা শেষ করে দিতে, কিন্তু সে নিধিকে দেওয়া কথা মনে রাখে। সে নিধিকে সারা জীবন ভালোবেসে যাওয়ার কথা দিয়েছিল, এমনকি ঘৃণার বদলে হলেও। সন্ধ্যায় নিধি ছাদে আসে। শুভ তখন ক্লান্তে ছাদের এক কোণে পড়ে আছে। কিরে, এখানে কি করছিস? নিধি, তোমাকে বড্ড ভালোবাসি, আমাকে একটা সুযোগ দাও। তোমাদের করা নির্যাতন অপমানে আমি অসুস্থ বোধ করছি। অসুস্থ? এই তো তোর আসল রূপ। কাজের কথা বললে অসুস্থতা চলে আসে। শোন শুভ, তুই কাল থেকে এই বাড়িতে আর ভাত পাবি না। তোকে কাল থেকে বাইরে গিয়ে মানুষের কাছে হাত পাততে হবে। আমাদের নাম নিবি না, বলবি তুই অনাথ। নিধি, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো? না রে, তোকে বের করলে তো তুই বেঁচে যাবি। তোকে এই বাড়িতে রেখে তিলে তিলে মারবো, যাতে তুই প্রতিটা সেকেন্ডে বুঝতে পারিস যে তুই নিধির সম্মান নষ্ট করেছিস। শুভর গালে আবার এক চড় মারে। শুভর কানের ভেতর ভোবো শব্দ শুরু হয়। সে কোনো কথা বলে না। রাতে নিধি যখন বিছানায় ঘুমায়, শুভ তখন তার পা টিপে দেওয়ার জন্য নিধির পায়ের কাছে বসে। পা টিপে দে, হারামজাদা। অনেক হেঁটেছি আজ। শুভ কাঁপতে কাঁপতে নিধির পা টিপতে থাকে। নিধি হঠাৎ পা দিয়ে শুভকে সজোরে ধাক্কা মারে। খবরদার, তোর ওই নোংরা হাতের ছোঁয়া আমার শরীরে সহ্য হচ্ছে না। নিধির কথা শুনে শুভর আত্মা কেঁদে ওঠে। যে নিধিকে সে একসময় হৃদয়ে আগলে রাখত, সেই নিধি তার সাথে পশুর মতো আচরণ করছে। তুমি আমায় এত ঘৃণা করো নিধি? আমি তো অপরাধের প্রায়শ্চিত্ত করছি। অপরাধের কোনো প্রায়শ্চিত্ত হয় না শুভ, বিশেষ করে তোর মতো জানোয়ারের হাত থেকে অপরাধের। তুই শুধু সহ্য করে যা, এখনো অনেক কিছু বাকি আছে। শুভর চোখের জল নিধির পায়ের ওপর পড়ে। নিধি ঘৃণা ভরে পা সরিয়ে নেয়। শুভর মনে হতে থাকে, তার সহ্যের সীমা বোধহয় আর বেশি দিন নেই। মানুষের শরীর ভাঙলে যেমন জোড়া লাগে, মন ভাঙলে তার আর কোনো চিকিৎসা থাকে না। অবহেলিত ভালোবাসা। দ্বিতীয় পার্টটাও এখানে এন্ড করতেছি। তো আমি জানি দ্বিতীয় পার্টটাও একটু লং হয়ে গিয়েছে, তো এতে আমার কিছু করে নাই, কারণ রাইটারের যেহেতু একটু লং লেখা। আর তৃতীয় পার্টও খুব তাড়াতাড়ি আসতেছে। তো এই পার্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তৃতীয় পার্ট লাগলে তো অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি জানি আমার চ্যানেল যেহেতু নতুন, সেহেতু আমার অডিয়েন্সও নতুন, সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলিও না। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।